রুদ্র ভ্রূক্ষেপহীন বলল, সব সময় যেতে চাইলে কি যাওয়া যায়? এটা রুদ্রর জায়গা, তার রাজত্ব। এখানে নিজ ইচ্ছায় প্রবেশ হয়তো করা যায়, কিন্তু আমার অনুমতি ছাড়া বের হওয়া যে অসম্ভব। সে যদি কিছুই বুঝে ওঠেনি। চোখে মুখে তীব্র জিজ্ঞাসা দেখে রুদ্র বলল, আপনার সব প্রশ্নের উত্তর আমার কাছে আছে, ওয়েট। রুদ্র টেবিলের ড্রয়ার টেনে খুলে সেই নীল রঙের ফাইলটা সেজদের দিকে ইশারা করে টেবিলের ওপর একই রকম ছুঁড়ে মারল। মোটা কণ্ঠে বলল, পড়ুন এটা। আগে থেকে দেখে রাখা চিনতে অসুবিধা হয়নি সেজুতির। এই ফাইলে সে দরখাস্ত দিয়েছে কাল। সেজুতিকে ভুরু কুঁচকে ফাইলের দিকে চেয়ে থাকতে দেখে রুদ্র বলল, কাল তো না পড়েই সাইন করেছিলেন, আজকে বরং পড়ে দেখুন। আই উইল সারপ্রাইজ অ্যাওয়ারেস্ট ফর ইউ। রুদ্র প্রতিটি কথা রহস্যময়। সব রহস্যের সমাধান কি এই ফাইলে? তাড়াহুড়া করে ফাইল হাতে নিল সেজুতি। পড়তে পড়তেই মুখটা ফ্যাকাশে হয়ে এলো। রক্তশূন্য যাকে বলে। হাত দুটো কেঁপে উঠল যেন। ফাইলটা ঝুপ করে পড়ল পায়ের কাছে। সেজুতির চোখের কোটরে ভয়ে উঠছে। ঠান্ডা অশ্রুতে গাল দুটো ভেজে চুপচুপে হয়েছে, তবুও এক চুল নড়ল না সে। এতটা প্রতারণা, এতটা! রুদ্র সেজুতির হয়ে মিথ্যে দীর্ঘশ্বাস ফেলল। ভেতরে ভেতরে ভারী মজা পাচ্ছে হয়তো। সেজুতিদের সহজে পোষ মানবে না সে জানতো, তাই তো এত জাল ঘোলা করতে হয়েছে। একটু না হয় কষ্টই পাক। রুদ্র গ্লাস ভর্তি পানি সেজুতির দিকে এগিয়ে দিয়ে বলল, খেয়ে নিন, আই থিঙ্ক ঢাকাটা সামলে উঠতে পারবেন। রাগ করে ছুটছে সেজুতির সমগ্র শিরায়। তার উপর রুদ্রের উপহাস করা বলে কথা আগুনে ঘি ঢালার মতন। সেজুতি তেলে বেগুনে জ্বলে উঠে বলল, আপনি অত্যন্ত নোংরা বিটগুটে মস্তিষ্কের একটা লোক। এতদিন জানতাম আপনার চরিত্রটাই জঘন্য, এখন দেখছি মনটাও তার থেকে কুচকুচে কালো আপনার। কি সুন্দরভাবে আমাকে ঠকালেন। আপনি একা কেন? আপনার ভাই অব্রই বা কম কিসের? উনি নিজেই আমাকে মিথ্যে বলে এখানে স্নান করিয়েছিল, আর আমিও বোকার। রুদ্র আটকে গিয়ে বলল, আপনিও বোকার মতো স্নান করে দিলেন? সত্যি, পরে দেখা উচিত ছিল আপনার। এ তো মেধাবী স্টুডেন্ট আপনি, আর এই ভুলটা আপনার দ্বারা মেনে নেওয়া যায় না। আফসোস লাগছে আমার, সত্যি বলছি। এখন যা হবার বা যা করার করা হয়ে গিয়েছে। দেখে নিলেন তো সবটা। আশা করি বুঝতেও পেরেছেন। আগামী 3 বছরের আগে আপনি চাকরি ছাড়তে পারবেন না। এর আগে যদি আপনি রিজাইন দিতে চান, তবে আমার কোনো অসুবিধা নেই। ডিল অনুযায়ী জরিমানার 5 কোটি টাকা জমা করলেই আপনিও খুশি, আমিও খুশি। সে যদি নিশ্চুপ হয়ে মাথা নিচু করে রাখলো। লোকটা তাকে বিপদে ফেলে কি আনন্দটাই না পাচ্ছে। টেবিলের ওপর দুহাত রেখে সেজুতির দিকে ঝুঁকে এলো রুদ্র। বরফ কণ্ঠে বলল, তো মিস, বেশ ভালোভাবে ফেঁসে গিয়েছেন আপনি। বেরোনোর কোনো পথই খোলা নেই আর। আমি খোলা রাখিনি, তাই রিজাইন দেওয়ার চিন্তা ঝেড়ে ফেলে কাজে মন দিন। নাও গেট ব্যাক টু ইউর ওয়ার্ক। রুদ্র সোজা হয়ে দাঁড়ালো। অগ্নিদৃষ্টিতে তাকালো সেজুতি। পারলে এই দৃষ্টি দিয়ে ঝলসে দিত লোকটিকে। ডেস্কে এসে ধপ করে বসে দুহাতে মাথা চেপে ধরল চিন্তায়। মিস্টার অব্র, আমার বিশ্বাসের এই দাম দিলেন? বাবা ঠিকই বলেন, দুষ্টু লোকের মিষ্টি কথা। এখন এই লোকটার সাথে কি করে কাজ করব আমি? যতবার একে দেখবো আমার চোখের সামনে, সেই অভিশপ্ত রাতটাই তো ভেসে উঠবে। এত বড় একটা শাস্তি আমাকে কেন দিলে আল্লাহ? বাম হাতে পেপারের টেবিলের উপর রেখে ঘোরাচ্ছেন রুদ্র। ঘুরে ঘুরে থেমে যায়। রুদ্র একইভাবে ঘুরিয়ে দেয় আবার। শান্ত চাহনি তখনও কেবিনের মুখোমুখি, সেজুতির ডেস্কের উপর। সেজুতির অসহায় মুখটাও বেশ সুন্দর মনে হলো। বাড়িতে ঢুকে কাঁধ ব্যাগটা দূরে ছুঁড়ে ফেলে বিছানায় উপর হয়ে শুয়ে পড়ল সেজুতি। ক্লান্তির চোখ বুজে আসছে, শরীর আর কাজ করছে না যেন। প্রথম দিনই এত কাজ! বাপরে বাপ! এত কাজ তো কোনো পুরনো এমপ্লয়ারকে দেওয়া হয় না। সব যে রুদ্র ইচ্ছাকৃত সেজুতিকে হাড়ে হাড়ে বুঝছে। পুরো 10টা ঘন্টা তাকে নাস্তানাবুদ করে ছাড়লো লোকটা। 14 বার কেবিনে ডেকেছে। একবার এই ফাইল চেক করো তো, আরেকবার অন্য ফাইল নিয়ে আসো। একবার এই ডেস্কের কাছে যাও তো, আরেকবার অন্য ডেস্কের আরেকজনের কাছে যাও। ছুটতে ছুটতে আজ অবস্থা দফারফা। পাগুলোর অবস্থা করুন। এমনিতে খুব বেশিক্ষণ দাঁড়াবে না, ছোটাছুটি তার ধাতে নেই। ক্লাস 10-এ থাকতে পায়ের ব্যথায় শুরু হয়, তারপর থেকে ছোটাছুটি বন্ধ, যাকে বলে এক প্রকার নিষিদ্ধ। সে যদি বালিশে মুখ গুজে বিড়বিড় করলো, বদের হাড্ডি, অসভ্য বদমাস। তখনই রুমে ঢুকলো আমির। মেয়ের ছুঁড়ে ফেলা কাঁধ ব্যাগ মাটি থেকে তুলে টেবিলের উপর রাখলেন। মেয়ের দিকে নরম চোখে তাকালেন, তারপর
সে যদি অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে আছে। আমির প্রশ্ন ছুড়লেন, অফিসের প্রথম দিন বোধহয় খুব খাটুনি গেল আম্মা? বাবার স্বর শুনে ফিরে তাকালো সে যদি। উঠে বসতে বসতে বলো, ওই আর কি বাবা। খেয়েছো তুমি? না, একসাথে খাবো বলে তোর জন্য বসেছিলাম। সে যদি দেয়াল ঘড়িতে চোখ রাখলো। উৎকণ্ঠা নিয়ে বলল, সে কি 10টা বাজে, এখনও খাওনি? সে যদি ব্যস্ত ভঙ্গিতে নামতে নামতে বলো, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি, তুমি গিয়ে টেবিলে বসো, সব হবে। এ তো তাড়াহুড়ো করিস না তো, ধীরে সুস্থে যা। আচ্ছা। সে যদি যেতে নিলে আমি পিছু ডেকে বললেন, বসের সাথে দেখা হলো? তা কেমন উনি? নাকি ভালো নাকি খুব রাগে? এতক্ষণ মেজাজ যেটুকু ভালো ছিল এবার সেটুকু উবে গেল সেজুতির। লোকটার কথা মনে করলেই তার আগে জ্বলে ওঠে শরীর। সেজুতি কিরমিরিয়ে বলো, ওই বরটার কথা আর বললো না তো বাবা। আমিরের চোখ কপালে উঠে এলো মেয়ের সম্বোধন শুনে। সে কি রে বদ, প্রথম দিনই বসের নামে এমন নিন্দে করছিস? কি করেছে কি উনি? খুব খাটিয়েছে? খাটিয়েছে কি কি করেনি তাই বলো। আমাকে দিয়ে এই একটুগুলো কাজ করিয়েছে, হাত দিয়ে দেখিয়ে। আমি মৃদু হেসে বললেন, বেতন কি আর এমনি এমনি দেবে রে? কাজ তো করাবেই। তাই বলি এত সব ওই রুদ্র রওশন ইচ্ছাকৃত, আমি জানি। তুমি জানো না। আমি ভুরু কুচকালেন। কী নাম বললি? সে যদি ছাড়া ছাড়া কণ্ঠে বলল, রুদ্র রওশন চৌধুরী। রুদ্র রওশন মানে ওই বিজনেসম্যান রুদ্র রওশন? হুম। আমির মনে করার ভঙ্গিতে বললেন, দাঁড়া দাঁড়া, এই লোকটা তো ওই লোকটা তো সেদিন আমাদের বাসায় এসেছিলেন, রীতিমতো তোকে শাসিয়ে গেলেন ওই দিন। সে যদি সতর্ক চোখে তাকালো। রুদ্রকে আমি চিনবে স্বাভাবিক, কিন্তু রুদ্রের বাড়িতে আসার ব্যাপারটা তো তার জানার কথা নয়। উনি তো পরিচয় লুকিয়ে এসেছেন। সে যদি কৌতূহলী হয়ে বলল, আমাকে শাসিয়ে গিয়েছিল কবে? সেদিন তুই ছিলি না। ওই যে তুই হাসপাতালে হোসেনের কাছে ছিলি, তোকে একটা লোক পৌঁছে দিতে এসেছিলেন। সে যদি জোরে দুবার মাথা ঝাঁকালো। হুম হুম, ওই দিন সকালবেলা এসেছিলেন। সে যদি চট করে এসে বিছানায় বাবু হয়ে বসলো। আগ্রহ নিয়ে বলো, পুরোটা বলো তো বাবা, কেন এসেছিলেন উনি? আমির একটা দম ফেলে একে একে পুরো ঘটনাটাই খুলে বলো। সব শুনে ক্ষুণ্ণ সেজুতি। রাগ না হয়ে পারলই না। লোকটি বাড়িতে এসে শাসিয়ে গিয়েছে, তাও আমার বাবাকে। কী ভাবেনটা কি নিজেকে? শর্ট টেম্পারেজ লোক একটা। কোনো কুক্ষণে যে ওনার বিপদে সাহায্য করতে গেলাম। মিস্টার নিহালুদ্দিনের সাথে কাল মিটিংয়ে ফিক্সড করবি, দুপুর 12টা থেকে একেবারে 2টো অবধি। অব্র অবাক কণ্ঠে বলো, টানা 2 ঘন্টা? উনি কি রাজি হবেন ভাই? টাকার জোরে হবে? হাতে একটা কালো ব্রিকেস নিয়ে অব্রর সামনে রাখল রুদ্র। ভেতরটা দেখতেই অব্রর চোখ কোটো ছেড়ে বার হয় যেন। এতগুলো টাকা? রুদ্র গম্ভীর স্বরে বলো, এটা ওনাকে দিবে। অব্র জিজ্ঞাসা মুখ চোখে কিছুক্ষণ চেয়ে থাকলো, পরে মাথা নেড়ে বলো, ওকে ভাই। বরাবরের মতো রুদ্রকে সে কিছুই জিজ্ঞেস করতে পারেনি। দীর্ঘশ্বাস ফেলে ব্রিটিশ সমেত নিজের রুমে এলো। জানালা গলিয়ে আকাশের দিকে চেয়ে ভাবলো, আর খুব বেশি দেরি নেই। এবার মেন্টাল অ্যাসাইলমে আমার জন্য একটা সিট বুকিং দিতেই হবে। ভাইয়ের থ্রিলিং ক্যারেক্টারের মানে বুঝতে গেলেই আমার আতপাগল হওয়া ছাড়া রাস্তা দেখছি না। এতগুলো টাকা দিয়ে একটা লোককে মিটিংয়ে ব্যস্ত রাখার কারণ কি? রুদ্র কফি মগ হাতে বারান্দায় এসে দাঁড়ালো। ঠান্ডা বাতাসে আর কফির গরম ধোঁয়ায় মিশ্র অনুভূতি হচ্ছে। নিহালের সাথে মিটিংটা জরুরি। বিদেশি কোম্পানির সাথে অনেকগুলো ডিল ঝুলে আছে। নিহাল উদ্দিনের সই একান্তই প্রয়োজন। ব্যবসার শুরুর দিকে এই লোকটা পার্টনারশিপে ছিল। অল্প সময়ে রুদ্র হিসেবে পাকাপোক্ত হলো। তারপর আলাদা করলো কোম্পানি। আর রুদ্রের কোম্পানি এখন নিহালকেও ছাড়িয়েছে। কিন্তু তাও বিদেশে তাদের একগুচ্ছ কোম্পানির কথা সবাই জানে, কারণ নিহাল মাঝবয়সী অভিজ্ঞ লোক। রুদ্রর মতো অল্প বয়সে দুদিনের মাঠে নামা লোকের সাথে এত বড় বড় ডিল ফাইনাল করতে তাদের ভাবতে হয়। যদিও পরে পারফরমেন্সের পর থেকে স্যাটিসফ্যাক্স হয়, তাও শুরুর দিকে ঝামেলা করতে মন চায় না রুদ্রর। এখনও কিছু এক্ষেত্রে নিহালের সাইন দরকার পড়ে। আর এই সুযোগের সদ্ব্যবহার করে লোকটি। প্রচণ্ড ধূর্ত বলে হিউজ টাকা দাবি করে। কখনো মিটিং রাতে গড়িমসি করে। রুদ্র অনেকবার অনেক টাকা অফার করেছিল। কোম্পানি আলাদা হওয়ার একটাই প্রমাণ হিসেবে নিহালকে সই করতে বলে। নেহাল ইনিয়ে বিনিয়ে এড়িয়েছেন। রুদ্র ইচ্ছে করে করতে পারত অনেক কিছু, কিন্তু মাঝে মাঝে তারও আইসেমি লাগে। সব সময় সবাইকে ভয়ে তৎপর রাখতে ভালো লাগে।
নিহাল চায় না রুদ্রর কোম্পানি তাকে আরও ছাড়াক, অথচ রুদ্র ভয়ে মুখ ফুটে বলে না। রুদ্র হাসলো, কফির মগে চুমুক দিল। ভাগ্যিস আন্ডারওয়ার্ল্ডে একটা গুপ্ত যোগাযোগ আছে তার, যার দরুণ ক্ষমতার সব ব্যবহারই করে থাকে, আর এই ভয়ে অনেকে তার কোনো ক্ষতি করতে চেয়েও পারে না। নিহাল অনেক ব্যস্ততা দেখাবে কাল। রুদ্র জানে তার পাঠানো কর্মচারীকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করাবে কাজের সুতোয়, কিন্তু তাও না বলতে পারবে না। আর এই কাজের জন্য এখন একমাত্র সেজুদির নামটাই মাথায় এলো রুদ্রর। মেয়েটি ধৈর্যের পরীক্ষা নেওয়া যাবে এবার। পরের দিন সেজুদি আর তিক্ত মেজাজ নিয়ে অফিসে ঢুকছে। রুদ্রর অফিসে কাজ করতে হচ্ছে ভাবলেই তার গা গুলায়। নারীর সঙ্গে ডুবে থাকা একটি লোকের অ্যাসিস্ট্যান্ট সে মনে পড়লে রাগ আসে, আর সেই রাগ কয়েকশো গুণ বৃদ্ধি পেল ডেস্কে গিয়ে। রীতিমতো চোখ কপালে উঠে এলো। পুরো ডেস্কের টেবিলটা ফাইল দিয়ে ভর্তি, 1 ইঞ্চি জায়গা যদি থাকে হাত রাখা দাঁড়। চেয়ারে বসার দরকার না পড়লেও হয়তো চেয়ারও ফাইল রাখতো। সেজুদির মাথা ঘুরিয়ে এলো। খেয়াল করতেই দেখলো ফাইলের উপর ছোট্ট একটা কাগজ লাগানো, এক কথা চিরকুট। সেজুদি হাতে নিয়ে পড়লো, 1 ঘন্টার মধ্যে সব ফাইল জমা চাই। এবার সেজুদি অজ্ঞান হওয়ার জোগাড়। এতগুলো মাত্র 1 ঘন্টায়! সেজুদি মাথায় হাত দিয়ে চেয়ারে বসলো। কাল কম ছিল, কিন্তু আজ এ তো কম সময়ে এতগুলো সলভ কী করে করব। হায় আল্লাহ, কোন দিক থেকে শুরু করব, কোনটা শেষ করব, কিছুই তো বুঝতে পারছি না। হ্যালো মিস। সেজুদি যখন মন দিয়ে ফাইল ঘাটছে, পাশ থেকে ভেসে এলো পুরুষিলার স্বর। সেজুদি ঘাড় বাঁকা করে ফেলল। লম্বা চড়া একটা ছেলে, মুখ ভর্তি লেপ্টে রয়েছে যেন। সেজুদি একে কার্নিশ কলেও দেখেছে বলে মনে পড়ছে না। অফিসের কেউ হয়তো। সৌজন্য হেসে বলল, জি বলুন। লোকটি ভুরু নাচালো। অফিসে নতুন? জি। আমি রূপক। আপনার সামনের ডেস্কটা আমার ডেস্ক। ও আচ্ছা। আমি নুসরাত সুলতানা। রূপকের বাড়ানো হাত হাত মেলানো না সেজুতি। সে ভীষণ ব্যস্ত। রূপকের অস্বস্তি লাগলো। হাত গুটিয়ে এনে মেকি এসে বলো, সুন্দর নাম। সেজুদির বেশ ভালো বুঝলো রূপক ছেলেটা তার সাথে ভাব জমাতে এসেছে। অন্য সময় হলে এক কথায়, কিন্তু এখন একটা সেকেন্ড তার কাছে অনেক কিছু। 2-4 লাইন কথা বলতে গেলেও সময় নষ্ট হবে, যা আগামী 1 ঘন্টাতে একদমই করা যাবে না। কিন্তু রূপক দাঁড়িয়ে আছে, উসখুস করছে, কিছু বলবে বলবে ভাব। সে যদি আবার তাকালো, মিষ্টি করে হেসে বলল, বলছিলাম যে বস আমাকে একটা কাজ দিয়েছেন। উইল ইউ প্লিজ এক্সকিউজ মি। একেবারে মুখের উপর বলে দিল। রূপকের চেহারা ঘনিয়ে এলো অন্ধকার। সে বেশ অপমানিত বোধ করেছে। পিছন ফিরে একবার রুদ্র কেবিনটাকে দেখলো। এরপর আবার সেজুদের দিক ফিরে মুখে হাসি টেনে বলো, নিশ্চয়ই, আপনি কাজ করুন, পরে কথা হবে। রূপক চলে যেতেই সেজুদি মুখ ফুলিয়ে শ্বাস পেল। তারপর ডুব দিল ফাইলের কঠিন কঠিন ইংরেজিতে। রুদ্র চোখ সরিয়ে ল্যাপটপে রাখলো। ফিচেল হাসি তার ওষ্ঠে। মেয়েটার মধ্যে কিছু একটা ব্যাপার তো নিশ্চয়ই আছে। মুখের ওপর কথা বলার কি দারুণ ক্ষমতা। সেজুদিকে কাজের তীব্র চাপে রেখে একই সাথে বিরক্ত করার এক দুষ্টবুদ্ধি ভর করেছিল মাথায়। অফিসের ড্যাশিং বয় হিসেবে অখ্যায়িত। রূপকে সেজুদির কাছে পাঠালো তাই। ছেলেটির সাথে খোশ গল্প করতে করতে কাজে ব্যাঘাত ঘটবে, সাথে সময় মতো ফাইল জমাও হবে না, এমনই ভেবেছিল রুদ্র। আর সেই সুযোগ সেজুদিকে আবার কিছু কড়া কথা শোনাবে। তেজি মেয়েটার চুপসে যাওয়ার চেহারাটা উপভোগ করবে মন ভরে। অথচ তার কিছুই হলো না। সেজুদির মুখের উপর এমন ভাব কথাটা বলে যেন বেচারা রূপক থতমত খেলো। সম্মানে ভয়ে আর দাঁড়াতেই পারেনি। কিন্তু কতক্ষণ? রুদ্র দেওয়াল ঘড়িতে তাকিয়ে দেখলো 1 ঘন্টা হাতে আর কয়েক মিনিট বাকি। বাঁকা হাসলো, দেখা যাক কত দূর কী করতে পারেন উনি। 1 ঘন্টা পার হতেই হয়েছে অনেকক্ষণ। সে যদি ফাইলের মধ্যে নাকানি চুবানি খাচ্ছে তখনও। খানিক পর সব গুছিয়ে লম্বা শ্বাস ফেলল সেজুতি। এসির মধ্যে চিন্তায় তার ঘাম ছোটার জোগাড়। রুদ্র কেবিনের দরজায় নক করতেই ভেতরে আসতে বলল সে। সে যদি ডানে বামে না তাকিয়ে সোজা এসে ফাইলগুলো রুদ্র টেবিলের উপরে রাখ। নিচে দিক চেয়ে বলো, চেকিং শেষ স্যার। রুদ্র সরু চোখে দেখছে মেয়েটাকে। পিঠ সমান চুলগুলো ঝুটি করে বাঁধা, ক্রিম কালারের 3 পিস পরনে, হাতে একটা কালো বেল্টের ঘড়ি, কানে কানের দুল জোড়াই, আর ঠোঁটে লিপ বাম। রুদ্র পরক্ষণই নেড়ে উঠল। এই মেয়েটার সামনে এলে তাকে এত খুঁটে দেখে কেন? কি আছে এর মধ্যে? কিচ্ছু নেই। রুদ্র স্বাভাবিক হলো। কিয়েত সময় তো তার সাড়া না পেয়ে মুখ তুলল সেজুতি। স্পষ্ট কাটা কাটা অক্ষরে বলল, স্যার, সবগুলো চেক করেছি আমি। রুদ্র এবার দেওয়াল ঘড়িতে চোখ ইশারা করে বলো, বাট উই আর 20
মিনিটস লেট। আমি 1 ঘন্টা বলেছিলাম। সেজদির মেজাজ এমনি খারাপ। রুদ্রকে পিটিয়ে মেরে ফেলতে ইচ্ছে চাইছে। এতগুলো ফাইল যে সে 1 ঘন্টা 20 মিনিটে সলভ করলো সেটা দেখলো না। সময়টাই বড়। ভদ্রভাবে বলো, অনেকগুলো ফাইল তো, তাই একটু সময় লেগে গেল। রুদ্র কড়া কণ্ঠে বলো, এটা আপনার স্কুল না মিস সেজতি। সে সর্দি জ্বরের অজুহাত দিয়ে আপনার হোমওয়ার্ক না করার শাস্তি থেকে বেঁচে যাবেন। ইটস আর অফিস। এখানে প্রত্যেকটা কাজ টাইমলি হতে হবে, মানে টাইমলি। গট ইট? সেজুতির বাধ্যমের মতো মাথা ঝাঁকালো, মানে সে বুঝেছে। রুদ্র অবাক না হয়ে পারল না, সাথে ভালোও লাগলো। যে মেয়ে কাল এই কেবিনে চাকরি করবে না বলে চিৎকার চেঁচামেচি করলো, সেই মেয়ে আজ কতটা নির্লিপ্ত, কতটা শান্ত। নিজেকে সামলানোর ক্ষমতা সত্যি অসাধারণ। গুড। রুদ্রের কথা শেষ হতেই সেজুতি যাওয়ার জন্য পা বাড়ালো, পারল না। আটকে গেল রুদ্রর গম্ভীর আওয়াজে। আপনাকে যেতে বলছি আমি। সে যদি ঘাড় ফেরালো। ভুরু কুচকে বলো, তো কি করব? রুদ্র খেপে গেল যেন। বসের মুখের উপর প্রশ্ন করছেন, ভদ্রতা বলে কিছু জানেন না? সে যদি দাঁত কপাটি পিষে ধরল। কটমট করছে তার চোয়াল। বিভাগে ফেলে এখন কথা শোনাচ্ছে, তাই না মিস্টার বস? কোনো ব্যাপার নয়, কর্মচারী যখন তখন সহ্য তো করবেই। আস্তে করে বলল, সরি। রুদ্র তুষ্ট হেসে বলো, ভেরি গুড। এদিকে ম্যানেজ শিখে গিয়েছেন দেখছি। এনিওয়ে, আপনাকে এখন এক জায়গায় যেতে হবে। সে যদি সহজভাবে শুধালো, কোথায় যাব? রুদ্র ল্যাপটপে চোখ দিল, ব্যস্ততা দেখালো হয়তো। জবাব দিল ঠান্ডা স্বরে, উত্তরাতে মিস্টার নেহাল উদ্দিনের অফিসে। ঠিকানা ম্যানেজার থেকে নিয়ে যাবেন। ওখানে গিয়ে আমার কাজ। রুদ্র চোখা চোখে রাচা এলো। দৃষ্টি বুঝে চোখ নামালো সেজতি। মিনমিন করে বলল, সরি। রুদ্র ঠোঁট বাঁকালো, অথচ গলা শক্ত করে বলল, আগামী 2 দিন আমাদের বোর্ড মিটিং রয়েছে। আপনাকে সেজন্য ওনার শিউলি নিয়ে আসতে হবে, এবং সেটা দুপুর 1টার মধ্যে। আর হ্যাঁ, শিডিউল নিয়ে তবেই আসা চাই। আপনি নিশ্চয়ই বুঝেছেন আমি কি বললাম? সে যদি ছোটো করে বলো, হুম। রুদ্রের দিনও জবাব, হুম নয়, বলুন ওকে স্যার। সে যদি দাঁত চিপে বলো, ওকে স্যার। নাও গো। যানজট পেরিয়ে আস্তে আস্তে 12টা বেজে গিয়েছে প্রায়। সহ্য শক্তি যেটুকু ছিল সেটুকু অবশিষ্টে রইল না এখানে আসার পর। রিসেপশনে গিয়ে জানালো, নেহালুদ্দিন ব্যস্ত, এক্ষুনি দেখা হবে না, অপেক্ষা করতে হবে। আগামী 1 ঘন্টায় সে ব্যস্ততা শেষ হলো না। ওয়েটিং রুমে বসে থাকতে থাকতে সেজুতির হাতে পায়ে ঝিম ধরে গেল। কতক্ষণ পায়চারি করলো, কতক্ষণ বসলো, এভাবে পার করলো সময়টুকু। আরেকবার রিসেপশনে গিয়ে দাঁড়ালো সেজুতি। এক্সকিউজ মি, ওনার মিটিং আর কতক্ষণ? লোকটি এবার অধৈর্য হলো। ভুরুয়ে দৃশ্যমান হলো 2-3টে সূক্ষ্মবাজ। ম্যাম, বললাম তো আপনি ওয়েট করুন। মিটিং শেষ হলে আপনাকে ডাকবো আমি। সে যদি দীর্ঘশ্বাস পেল, ওকে। সে যদি তিতি তিতি বিরক্ত। সেই একই কথা, মিটিংয়ে আছেন। এদিকে যে প্রায় 1 ঘন্টা 1টা বাজতে চলল, তার কি হবে? কি কুক্ষণে যে এই জবটা করতে এসেছিল হে আল্লাহই জানে। দেরি করে লোকটা আবার কথা শোনাবে। ব্যাগ থেকে ফোন বার করে বাবার নাম্বারে ডায়াল করতে যাচ্ছিল সেজুতি। কল ঢুকলো না। এর আগে ফোনের স্ক্রিনে অচেনা নাম্বার জ্বলে উঠল। চাপলে কি রিসিভও হলো সঙ্গে সঙ্গে। আসসালামু আলাইকুম। কে? ওপাশ থেকে উত্তর এলো সময় নিয়ে। গুমুর স্বরে কেউ বলল, কোথায় আপনি? আওয়াজ শুনে কান থেকে ফোন নামিয়ে স্ক্রিনে একবার চোখ বোলালো সেজুতি। ফোন আবার কানে ধরতে কেউ ধৈর্যহীন কণ্ঠে বলল, শুনতে পাচ্ছেন না? স্যার, আমি নেহাল উদ্দিনের অফিসে আছি। আসলে উনি? রুদ্র থামিয়ে দিয়ে বলো, আসল নকল রাখুন। 1টা বেজে 5 মিনিট, অথচ আপনার ছায়াও অফিসে পড়েনি। আদৌ কাজটা করতে পেরেছেন তো? সে যদি যথাসম্ভব নিজেকে শান্ত রেখে বলো, স্যার উনি মিটিং রুমেই রয়েছেন, আমাকে অপেক্ষা করতে বলা হয়েছে। ওনার মিটিং শেষ না হওয়া অবধি ঢুকতে দেবে না। মিটিং শেষ হলেই আমি কোনো এক্সকিউজ চাইনি। সে যদি অন্যদিক তাকে ঠোঁট গোল করে নিঃশ্বাস ফেলল। দাঁত চেপে বিড়বিড় করলো, লোকটাকে তার একদম সহ্য হয় না। রুদ্র কিছু একটা ভেবে বলো, বেশ ঠিক আছে, আপনাকে সময় দিলাম। শত হলেও আপনি আমার পিএ, এটুকু দয়া আপনাকে করাই যায়। বাট আই ওয়ান্ট হিজ শিডিউল এট এনি কস্ট, ওকে? রুদ্র ফট করে লাইন কাটলো। সে যদি ইচ্ছে হলো ফোনটা কেটে আছাড় মারতে। অসহ্য। দয়া করছেন আমাকে? কে চেয়েছে ওনার দয়া? বারবার এসব বলে আমাকে ছোট করার কি আপ্রাণ চেষ্টা ওনার? এত বড় একজন বিজনেসম্যানের এভাবে হাত ধেয়ে আমার পেছনে কেন পড়লেন? আর এই নেহাল উদ্দিন বা
বেহালউদ্দিন, ওনার মিটিং কি আজকে পড়তেই হলো? ইচ্ছে করছে এক ঘুষিতে দুটোরই নাক ফাটিয়ে দেই। সে যদি অপেক্ষার অবসান ঘটল আরও কিছুক্ষণ পর। মিটিং শেষ হলো। রিসেপশনিস্ট থেকে এলো কাঙ্ক্ষিত ডাক। সে যদি তীক্ষ্ণ মেজাজ শীতল হলো মুহূর্তেই। নেহালউদ্দিনের অ্যাসিস্ট্যান্ট এসে নিজেই গেলেন সেজুদিকে। কেবিন দেখিয়ে চলে গেলেন উনি। সেজুদি আলতো হাতে নক করলো, মে আই কাম ইন স্যার? ইয়েস। সেজুদি ভেতরে ঢুকলো, কাঁধে ব্যাগ, অন্য হাতে ফাইল। সামনে তাকে চেয়ারে বসা নেহালউদ্দিনকে দেখলো একবার, একটু হেসে সালাম দিল। নেহালও হেসে জবাব দেয় সালামের। একবার পা থেকে মাথা অবধি পর্যবেক্ষণ করে নেয় সেজুতির। এই তো, এই চাহনি ভয় পায় সেজুতি। এতক্ষণ ধরে রাখা কনফিডেন্স গুলিয়ে গেল মুহূর্তেই। এক ঝাঁক ভয়, অস্বস্তি বাসা বাঁধল মনে। নেহাল সেজুতিকে বসতে বলেন। সেজুতি বসলো। নেহাল কেমন কেমন করে তাকাচ্ছে। মনে হলো মাঝঝোপ করছে শরীরের। সে যদি দু চার করে ওড়না টানছে। লোকটা চোখ দিয়ে গিলছে তাকে। পেট ভরছে তো ওনার। নেহালের কেবিনে রুদ্রর মতো নয়। রুদ্রর মতো ফুটবলের মাঠ নিয়ে বসেনি উনি। ঠিক যতটুকু জায়গা দরকার ততটুকুই ব্যবহার করেছেন কেবিনের হিসাবে। সে যদি চোখ ঘুরিয়ে এদিক ওদিক দেখলো, বিশেষ কিছু চোখে লাগলো না। এখান থেকে বাইরেটাও দেখা যায় না। সে যদি নেহালের দিকে তাকালো, তিনি এখনও ওর দিকে চেয়ে কেমন অদ্ভুত দৃষ্টি। টেবিলের মুখোমুখি চেয়ারে বসে আছে সে যদি, আর অপর পাশে নেহাল। নেহাল টুকিটাকি কথা বলছেন। মুখের থেকে লোকটার চোখ চলছে বেশি, শরীরের দিকে তাকাচ্ছে বারবার। ব্যাপারটা যতবারই সে যদি বুঝতে পারছে ততবারই নড়েচড়ে গাঢ় হয়ে বসেছে। স্যার, তবে কি আপনি মিটিং ফিক্সড করতে রাজি আছেন? সে যদি মৃদু কণ্ঠে শুধালো। নেহাল বললেন, আপনার বস এত ঘন ঘন মিটিং কেন চাপাচ্ছে? আমার নিজেরও কিছু কাজ আছে, তাই না? হুটহাট বললেই তো হয় না। সে যদি রুদ্র আর নেহালের ব্যাপারে আগামাথা কিছুই জানে না। এ প্রেক্ষিতে তার উত্তর কী হওয়া উচিত জানে না সেটাও। চুপ থাকবে নাকি উত্তর দেবে এই নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ভুগল। নেহাল জিজ্ঞেস করলেন, হ্যালো মিস, কিছু ভাবছেন? সে যদি মাথা নেড়ে বলল, জি না। নেহাল চেয়ার হেলান দিয়ে বললেন, মিটিং ফিক্সড করতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু শিডিউল আমি এক্ষুনি দিতে পারছি না। কোথায় কোন মিটিং আছে চেক করতে হবে। আমি না হয় শিওর আপনাকে অফিসে আমার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে পাঠিয়ে দেব। সে যদি ব্যস্ত কণ্ঠে বলো, না না স্যার, আপনার কষ্ট করে পাঠাতে হবে না, আমার ব্যবস্থা করে রেখেছি। সে যদি ফাইল থেকে কাগজ বের করে নেহালের সামনে রাখলো। এই দেখুন স্যার, এই পেপারে সমস্ত কিছু উল্লেখ করাই আছে। আপনি শুধু পুরোটা পরে সাইন করে দেবেন, তাহলেই হবে। নেহালের মেজাজ বিগড়ালো। ভাবলো এই সুযোগে রুদ্রকে আরেকটু ঘোরাবে। চতুর লোকটা একটা ফাঁকও রাখেনি মাছি পলানোর। মেকি এসে বলল, ওহ আই সি। খাটিয়ে খুঁটিয়ে কাগজ সব লেখা পড়ল নেহাল। তুষ্ট কণ্ঠে বলল, বাহ, টাইম মেনটেন তো বেশ ভালোই করছেন। এরকম টাইমিংয়ে আমার কোনো আপত্তি থাকবে না। আমি সাইন করে দিচ্ছি। ধন্যবাদ স্যার। পেন? সে যদি কলম এগিয়ে দেয়। নেহাল যেন সূচক ছন্দ নিয়ে কলম নেওয়ার অজুহাতে নিজের হাত দিয়ে সেজুতির হাতে স্পর্শ করলো। ব্যাপারটা বুঝতে পেরে মেজাজ খারাপও হলেও সেজুতি কোনো প্রতিক্রিয়া দেখালো না, বা দেখাতেও পারল না। নিন। ধন্যবাদ স্যার। এবার তো আমি উঠি। সে যদি সপ্তপর্ণে স্বস্তির নিঃশ্বাস নিল। এতক্ষণ লোকটার সামনে দম আটকে বসেছিল যেন। পৃথিবীর সব পুরুষে কি এমন? নারীদের শরীর তাদের আকর্ষণীয়। সে যদি উঠে দাঁড়াতেই ডেকে উঠল নেহাল, শুনুন, আপনার পুরো নাম? নুসরাত সুলতানা স্যার। ওকে মিস নুসরাত। চেয়ার ছেড়ে উঠে এলো নেহাল। নেহালকে এওয়াতে দেখে প্রশ্নবিদ্ধ চোখে চাইল সে যদি। নেহালও সামনে এসে দাঁড়ালো, দাঁত বার করে হাসলো। সে যদি এলোমেলো দৃষ্টিতে আশেপাশে তাকাচ্ছে। কেন যেন গলা শুকিয়ে আসছে, অজানা আশঙ্কায় আড়ষ্ট শরীর। নেহাল সেজুতির পা থেকে মাথা অবধি চোখ দিয়ে মাপল। সেজুতিকে স্তব্ধ করতে দু আঙ্গুল দিয়ে গালে স্লাইড করে বলো, উই আর সো বিউটিফুল লেডি। প্রশংসা শুনলে খুশি হওয়া উচিত, অথচ নেহালের বহাল ভঙ্গিতে খুশির বদলে ফুঁসে উঠল সেজুতি। তার উপর লোকটা গায়ে হাত দিল। সেজুতি একরকম ঝাড়া মেরে গাল থেকে নেহালের হাতটা সরিয়ে দিল। শান্ত অথচ ঝাঁঝালো কণ্ঠে বলো, আপনি আমার বসের সহকর্মী, বয়সে আমার বাবার মতো, তাই আপনার ভদ্রতা বজায় রাখা দরকার। স্যার, সে যদি ভাবলো ব্যাপারটা এখনই মিটে যাবে। নেহাল হয়তো অতটা অভদ্র হবে না। নেহালকে পাশ কেটেই চলে যেতে ধরল। কিন্তু নেহাল তাকে ভুল প্রমাণ করলো নিমেষেই। খবাত করে হাত চেপে ধরল নেহাল। সে যদি বিস্ফোরিত চোখে তাকালো। নেহাল ভুরু কুঁচকে বলল,
দেখাচ্ছ তা ভালো সুন্দরী, মেয়েদের একটু একটু দিমাগ না থাকলে ঠিক জমে না। দিমাগি মেয়েদের বশ করতেও আমার খুব আনন্দ লাগে, কিন্তু এত দিমাগ আমাকে দেখে লাভ নেই। সেকেন্ড হ্যান্ড জিনিস আবার কিসের এত অহংকার? সে যদি মাথা যেন বাজ পড়ল। সেকেন্ড হ্যান্ড দিয়ে কি বোঝালো লোকটা? নিহাল কুটিল হেসে বলো, রুদ্র রওশনের বয়স যখন বাস, তখন থেকেই ওকে চিনি আমি। ওর সব খুঁটিনাটি জানি। রাতে ওর নারী সঙ্গের কথা বিজনেসের এরিয়ায় কে না জানে। আর তুমি তো সেখানে ওর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। সব পার্সোনাল কাজেই রুদ্র তোমাকে দরকার, তাই না? প্লিজ এখন এটা বলো না যে ওর সাথে বিছানায় যাওনি এখনও। রুদ্রর আশেপাশে যেসব মেয়েরা ঘুরঘুর করে সবাই ওর সাথে বেশ শেয়ার করার জন্য উঠে পড়ে লাগে। আর সেখানে তুমি তো এত সুন্দরী। তোমাকে কি আর রুদ্র রওশন ছেড়ে দিয়েছে? শুধু শুধু নাটক করছো। আমার কথা মন দিয়ে শোনো, একবার ভেবে দেখো। ওই রুদ্র রওশন থেকে বেডের টাকা বাড়িয়ে দেব তোমাকে, আর সাথে আমার পারফরমেন্সও ভালো হবে, চিন্তা নেই। সে যদি নিজেকে আর সংযত করতে পারল না, নিহাল থামলেই ঠাস করে এক চড় বসালো গালে। নেহাল হকচকালো প্রথমে, শরীরের সমস্ত রক্ত টকবগিয়ে ফুটে উঠল তৎক্ষণাৎ। গালে হাত বুলালো নিজের। হাঁটুর বয়সী মেয়ের থাপড় খেল সে। নেহাল যেন বিশ্বাসই করতে পারল না। ক্রোধে জ্বলে উঠল চোখ দুটো। আগের থেকেও শক্ত করে চেপে ধরল সেজুতির হাত। দাঁত পিষে বলল, 2 টাকার মেয়ে, এত বড় সাহস তুই নিহাল উদ্দিনের গায়ে হাত তুলিস? আজ তোকে এখানেই। সেজুতির কপাল সূক্ষ্ম ঘাম, ভিতরটা ঢিপ ঢিপ করছে। নিহাল এগিয়ে আসতেই পেছোতে শুরু করলো, কাপা গলায় বলল, এই এগোবেন না, দেখুন আমি কিন্তু চিৎকার করব। নিহাল তাচ্ছিল্য হাসলো, পৈশাসিক আনন্দে হৈ হৈ করে বলল, চেঁচা না চেঁচা, যত পারি চেঁচা, রেপ হবি, আর না চেঁচালে হয়? আমি তো মজা পাবো না। এটা আমার অভ্যেস, এখানে সবাই আমার গোলাম। তোর চিৎকার শুনলে কেউ কিছু করতে আসবে না। অবশ্যই শুনবে বা কিভাবে, রুমটা তোর সাউন্ড প্রুফ। হা হা হা। নিহাল অট্টহাসিতে ফেটে পড়ল। সে যদি চোয়াল ঝরে পড়ল ওর কথা শুনে। পেছাতে পেছাতে দেওয়ালে পিঠ থেকে এলো। নিহাল তড়িৎ গতিতে সেজুতির গাল চেপে ধরল এক হাতে, অন্য হাতে সেজুতির এক হাত শক্তভাবে বন্দি। নিহাল ঠোঁট এগিয়ে আনতে চট করে ওর সারা মুখে পারফিউম স্প্রে করে দিল সেজুতি। আচমকা হামলায় নিহাল ভরকালো। স্প্রে চোখে নাকে ঢুকে গিয়েছে, জ্বলে যাচ্ছে সব। সেজুতি মাথা থেকে বেরিয়ে গেল নিহালের হাত দিয়ে, মুখ ঢেকে চিৎকার করে উঠল। সেজুতি বিজয়ের হাসি হাসলো, উচ্ছ্বাসিত কণ্ঠে বলো, এখানে চিৎকার করে কোনো লাভ নেই বিহাল মশাই। সাউন্ড প্রুফ রুম বানানো মজা বোঝো এবার। কথাটা বলে জোরে নিজের পা দিয়ে একটা লাথি বসালো নিহালের পায়ের আঙ্গুলের উপর। বেচারা এতোতে চোখ ডলছিল, পায়ের ব্যথায় চিৎকার করে ওঠে আবারও। দৌড়ে টেবিলের কাছে আসে, পানি গ্লাস হাতে রাখে, বিড়বিড় করে বলে, মা তোকে মজা দেখাচ্ছি, দাঁড়া। সেজুতিকে আর পেলে তো সেই কখন সে সুযোগ বুঝে পগার পার। সিএনজিতে সারাটা রাস্তা কেঁদেছে সেজুতি। কাঁদতে কাঁদতে হেসকে উঠেছে। বুদ্ধি করে না বাঁচলে আজ তার কী হতো? নিহাল নিশ্চয়ই তাকে ছিঁড়ে খুঁড়ে খেত, হয় মেরে ফেলে লাশ গুম করত, আর না হলে ছেড়ে দিত আশ মিটিয়ে। ও হয় বাঁচলেই বা কি, এটা তো মরার মতোই, জীবন্ত লাশ এক কথায়। সে যদি সব রাগ ক্ষোভ গিয়ে পড়ল রুদ্রের উপর। অফিসে ঢুকে সোজা সেই রুদ্রর কেবিনের দিকে ছুটল। রুদ্র তখন গভীর মনোযোগে কাজ করছে। সে যদি আশাটা লক্ষ্য করেনি, সে যদি কোনো কিছুতে তোয়াক্কা করল না। রুদ্র অফিসের মালিক, রীতিমতো ভুলে বসলো কথাটা। নাক না করে গোট গুটিয়ে রুদ্র কেবিনে ঢুকলো। তীব্র ক্রোধে হাতের ফাইলটাকে ছুঁড়ে মারল রুদ্রের মুখের উপর। অতর্কিত হামলায় রুদ্র হতভম্ব হয়ে সামনে তাকালো। সে যদি শূন্য অবিভক্ততে চেয়ে আছে, চোখ মুখ ফুলে ফেঁপে একাকার। রুদ্র সেসবে খেয়ালই নেই। একটু আগের ঘটনাটা ঘুরে ফিরে মাথায় ঢুকলো তার। রাগের চোখ মুখ শক্ত করে হয়ে এলো, চিৎকার করে বলল, হোয়াট দ্য হেল ইজ দিস? তোমার সাহস কী করে হয় আমার গায়ে ফাইল ছুঁড়ে মারার? রুদ্র চিৎকারে ঈশ্বর কেঁপে ওঠে সে যদি, অথচ ঘাবড়ায় না। রুদ্রই মতোই পাল্টা চিৎকার ছুড়ে বলল, এসব কি হচ্ছে সেটা তো আপনি আমাকে বলবেন। ইচ্ছে করে আমাকে এতটা অসম্মান করিয়েছেন আপনি, তাই না? আপনার শিখিয়ে দেওয়া কাজই করেছে এই নেহাল, তাই তো? সে যদি গলা বুঝিয়ে এলো, চোখ দুটো আবার ভিজল টলটলে পানিতে। রুদ্র ভুরু কুচকালো। মেয়েটা কাঁদছে কেন? নরম স্বরে বলল, মানে
সেজুজি চেয়ারে বসে পড়ল। টেবিলে দুহাত রেখে মাথা গুজে হু হু করে কেঁদে উঠল। রুদ্র চমকালো, উঠে এসে সেজুদির পাশে দাঁড়ালো। উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে মিস সেজুদি? আপনি কাঁদছেন কেন, আমাকে বলুন। সেজুদি কান্না থামালো না, পিঠ কেঁপে কেঁপে উঠছে। রুদ্র একবার ছুটে গিয়েও হাত গুটিয়ে আনলো। মুলায়ম কণ্ঠে বলল, কি হলো আমাকে বলুন, কাঁদছেন কেন আপনি? সেজুতি চোখ তুলল, নাকের ডগাটা টকটকে লাল, ভেজা চোখের পাপড়ি আর কেঁপে ওঠা ঠোঁট দুটো রুদ্রর কিঞ্চিত সময় গুলিয়ে যায়। তাল কাটে সেজুতির কথায়। নাক টেনে টেনে কাঁদতে কাঁদতে পুরো ঘটনাটাই রুদ্রকে বলল সেজুতি। রুদ্র যেন বাকরুদ্ধ, বিস্মিত। নেহাল লোকটা খারাপ সে জানে, কিন্তু এত দূর এগোবে সেটা ভাবেনি। ভাবলে সেজুতিকে সে কখনই পাঠাতো না। ক্ষুণ্ণ রুদ্রের হাত মোটো হয়ে এলো তৎক্ষণাৎ। কপালের নীলাভ রক দৃশ্যমান হলো। জ্বলন্ত চোখের আগুন দাউ দাউ করছে যেন। সেজুতি তখনও কাঁদছে। ফর্সাগালে অচুরকোনা শিশিরের মতো লাগছে। রুদ্র জোরে একটা নিঃশ্বাস নিল, ঘুরে গিয়ে নিজের চেয়ারে বসে বরফ কণ্ঠে বলল, মিস সেজুতি, এটা অফিস, আপনার কান্নার জায়গা নয়। সেজুতির চেহারা রক্তশূন্য হয়ে এলো। অবাক চোখে তাকাতেই রুদ্র নাচেই বলল, এভাবে তাকানোর কিছু নেই, এসব আজকাল অহরণ ঘটেছে। এগুলো ভুলে গিয়ে নিজের কাজ মন দিন। বড় বড় বিজনেসম্যানদের চরিত্র এরকমই হয়। রুদ্র ল্যাপটপে কাজে ব্যস্ততা দেখালো। হ্যাঁ, যেমন আপনার আছে, তাই না? সেজুতি উত্তেজিত হয়ে পড়ল রাগে। রুদ্রর প্রতি যেটুকু আস্থা অবশিষ্ট রইল ধামাচাপা পড়ল সেটুকু। দাঁত চেপে কথাগুলো বলে উঠে দাঁড়ালো সেজুতি। পর মুহূর্তের আগে ফুঁসে বলল, ভেবেছিলাম আপনি যেমনই হন না কেন একটা মেয়ের সম্মানহানি করতে চাওয়ার বিচারটা অত্যন্ত করবেন। কিন্তু আমি ভুল ছিলাম, আপনারা সব সব। সেজুতি হনন করে কেবিন ছেড়ে বের হয়। রুদ্রর মাঝে হেলদোল দেখা গেল না। ভাব এমন, সেজুতির কথা কানে ঢোকেনি তার। সে ব্যস্ত, মহাব্যস্ত। সেজুতির অফিস থেকে ফিরেছে অনেকক্ষণ। সারাটা অফিস মনমরা হয়ে থাকলেও বাড়ি এসেই মন ভালো হয়েছে মোটামুটি। আমির 3 রঙের সেমাই রেঁধেছে সেজুতির জন্য, যেটা দেখেই মুখে হাসি ফুটেছে। ছোট থেকে এই সেমাইটা তার ভীষণ প্রিয়। কতগুলো রং একসাথে দেখা যায়। রঙের সেমাই বেশ আনন্দ নিয়ে খেত সে। আজও তাই। সব মন খারাপ ঝেড়ে ফেলে সেজুতি প্রেম ঘলো। এক বাটিতে বাবার জন্য আরেকটা নিজের জন্য সেমাই বেড়ে বাবার পাশে এসে বসলো। আমার তখন টিভিতে চ্যানেল পাল্টাচ্ছে। সেজুতি এক চামচ সেমাই মুখে তুলতে তুলতে টিভির দিকে তাকালো। হঠাৎ একটা চ্যানেলের চোখ আটকালো তার। তড়িঘড়ি করে বলল, বাবা দাঁড়াও দাঁড়াও, আগের চ্যানেলটাতে দাও তো। সেজুতির কথা চ্যানেল পাল্টে আগের চ্যানেলে ধরল আমির। ব্রেকিং নিউজ, উত্তরার বিজনেসম্যান নেহাল উদ্দিনের মরদেহ উদ্ধার। সেজুতির খাবার গলায় আটকে এলো। চোখ যেন কোটর ছেড়ে লাফিয়ে আসে। এই তো সেই নেহাল উদ্দিন। কিছুদিন পার হলো, নেহালের হত্যাকারীকে খুঁজে পেতে পুলিশের তৎপরতা তেমন একটা দেখা যায়নি। এত বড় ব্যবসায়ী হলো কেস চালানোর মতো কেউ ছিল না। অন্যদিকে পুলিশের তদন্ত করে কোনো কুলো পায়নি। তাই আপাতত ফাইল বন্ধ করা করলেও মুখে মুখে ওঠা গুঞ্জন থেমেছে। ধামাচাপা পড়েছে এক কথায়। সে যদিও কাজের চাপে নেহালের বিষয়টা ভাবে না। ভাবার ফুরসতর কই। সকাল সকাল ঘুম থেকে উঠে পুরো বাসা কাজ একা হাতে সামলায়। আবার অফিসে গিয়ে এক গাদা কাজ রুদ্রর। মেয়েটাকে ছুটির প্রাণ নেবে হয়তো। অনেক সময় বাড়ির সামনে অফিস পৌঁছাতে দেরি হয় সে যদি। বৃষ্টি হলে তো কথাই নেই। একটা রিক্সা যদি পায় তখন। দেরি করা নিয়ে রুদ্র অনেকবার ওয়ার্নিং দিয়েছে, তবে হালকা পাতলা। রুদ্র অফিসে আসার পর মহারানী আসেন, এটাই তার অপরাধ। রুদ্র প্রবল ইচ্ছে, যখন সে অফিসে ঢুকবে বাকিদের সঙ্গে সঙ্গে সেজেতেও দাঁড়াবে। মিষ্টি করে মিহে করে বলবে, গুড মর্নিং স্যার। কিন্তু সেই ইচ্ছেই রয়ে যাচ্ছে। সে যদি দেখা মেলা 10:30টার দিকে, কিন্তু এ তো ওর তো দোষ নেই। এতে ধকল সামলে পেয়ে কে পারবে টাইম মেনটেন করতে? কিন্তু এ কথা রুদ্রকে বোঝাবে কে? সে ফুলে আছে রীতিমতো। সে যদিকে কড়া কিছু শোনানোর জন্য ওকে কেবিনে ডেকে পাঠিয়েছে আজ। সে যদি মাত্র এসেছে, চেয়ারে বসবে তার আগেই পিয়ন এসে হাঁক পড়ল। দীর্ঘশ্বাস ফেললো সে যদি। বিড়বিড় করলো, জীবন বড় বেদনার। সেজুতি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, মুখে অন্ধকার। এই মুহূর্তে সে রুদ্রর সামনে দাঁড়িয়ে। রুদ্রর কেবিনে, অন্যদিকে পকেটে হাত গুজে সেজুতির দিকে চেয়ে আছে রুদ্র। চোখে মুখে সহস্র বিরক্তি। কার উপর সেটা অনিশ্চিত রুদ্র। সেজুতিকে কঠিন কিছু শোনাতে পেলে তার জিভ আজকাল সায় দেয় না। কেমন বেইমানি করে। রুদ্র তিরিবিরক্ত হয়ে তাও যথাসম্ভব গম্ভীর স্বরে বলল,
সে যদি অফিস টাইম কখন শুরু হয়, সে যদি জানে তাকে এসব প্রশ্ন কেন করেছে রুদ্র, আজও দেরি করেছে সে। আস্তে করে বলো 10টায় স্যার। আপনি এসেন কটায়? সে যদি চোরের মতো মুখ করে বলো 10:30 মেবি। রুদ্র দাঁত চেপে মৃদুস্বরে বলো নট মেবি, 10:30 এসেছেন। আপনি গত 4 দিন যাবৎ ঠিক আধা ঘন্টা দেরি করেছেন। হোয়াই? সে যদি উত্তর না দিয়ে চুপ করে থাকলো। তার যে বাড়িতে একগাদা কাজ সেরে আসতে হয়, এসব কি আর বলা যায় কাউকে? রুদ্র নিজেই বলো আচ্ছা বলুন, বস আগে এসে পিয়ের জন্য অপেক্ষা করে নাকি পিয়ে এসে বসের জন্য অপেক্ষা করে? সে যদি একরকম নিচু স্বরে বলো পিয়ে বসের জন্য অপেক্ষা করে, তাহলে কার আগে আসা উচিত, পিয়ে নাকি বসের? সে যদি মুখে ফসকে বলো বসের, না পিয়ের। রুদ্র ভুরু নাচালো। কিন্তু দেরি কে করেছে? সে যদি কাঁদো কাঁদো কণ্ঠে বলো পিয়ে। এই পিয়েটাকে আমি। তাহলে দেরি কার হচ্ছে? এই পর্যায়ে নিচের ঠোঁট উপরের ঠোঁট চেপে ধরল সে যদি। তার যে দেরি হয়েছে এটা তাকে দিয়েই স্বীকার করাচ্ছে লোকটা। কি ধুরন্ধর! আগের থেকেও আস্তে করে বলো আমার। রুদ্র তুষ্ট হওয়ার ভান করে বলল বাহ, একদম ঠিক বলেন। সে যদি চোখ ওঠালো, অল্প হেসে বলল ধন্যবাদ। রুদ্র তাকাতে হাসি থামাতে চট করে মাথা নিচু করে রইল আবার। রুদ্রি বিরক্তিবোধ হয়ে বাড়ালো, শক্ত কণ্ঠে বলল রোজ রোজ আপনি যদি এভাবে দেরি করে আসতে থাকেন তবে আপনাকে আমি ছাঁটাই করতে বাধ্য হব। আর তখন 3 বছর আগে চাকরি ছাড়ার জন্য জরিমানার টাকা জমা করতে হবে আপনাকে। সবটাই জানেন তো? সে যদি মাথা নাড়ল, সে জানে কাল থেকে দেরি করবে না আর। সে যদি এবারও মাথা নাড়ল, সে দেরি করবে না। রুদ্র টেবিল থেকে কফির মগ দিয়ে নিতে নিতে বলল নাও লিফট। কফির মগে চুমুক দিয়ে থু দিয়ে সেটা ফেলে দিল রুদ্র। মুখ কুঁচকে বিশ্বাস নিয়ে বলো ইয়াক, কি বানিয়েছে এটা? ডিসগাস্টিং। হাজারবার বলছি এতটা মিষ্টি না দিতে। এক্ষুনি এই পিয়নটাকে বার করে দেব অফিস থেকে। সে যদি চলে যাচ্ছিল, রুদ্রর কথা দাঁড়িয়ে পড়লো। পিয়নের প্রতি তার নরম মনে মায়া হলো বেশ। মনে মনে ভাবলো বশির ভাই কফি বানাতে পারে না নিশ্চয়ই। একটু পরে হয়তো ওনাকে ডেকে আচ্ছা মতো ছাড়বেন এই লোক, কাজ থেকে ছাড়িয়েও দেবেন। বেচারার কি হবে তখন? অবশ্য সারাদিনই তো লোকটাকে এই কপিটুকি খেতে দেখি। বেশ কয়েকবারই খান, সেটাও যদি ভালো না হয় তবে মাথা গরম তো হবেই। ওনারও দোষ নেই। সে যদি তো ঠায় দাঁড়িয়ে দেখে। রুদ্র ভোরও কুচকালো। কি ব্যাপার, আপনি এখনও যাননি কেন? কাজ করার ইচ্ছে নেই? সে যদি রুদ্র দেখে 2 কদম এগিয়ে এলো। হাত কসলাতে কসলাতে বলল বলছিলাম কি? রুদ্র ভুরু কুঞ্জন আরও গাঢ় হয়। সে যদি অনেক দ্বিধাদ্বন্দ্বে ভোগে বলল স্যার আপনার কফি বানানোর ভারটা আমি নেই। মানে আমি অনেক ভালো কফি বানাতে পারি তো তাই। সে যদি হাসার চেষ্টা করলো একটু, কিন্তু হাসিটা ভালো করে ফোটার আগে মিলিয়ে গেল রুদ্রর কথায়। রুদ্র সন্দেহে কণ্ঠে বলো আপনি বানাবেন? স্টেন্স, কাজের কাজ শুনলেই তো আপনার মুখ আমাবস্যার মতো কালো হয়ে যায়। সে যদি চোখ ছোট করে ফেললো, মনে মনে বলল ব্যাস শুরু হয়ে গেল এই লোকের খোঁচা মেরে কথা বলা। মেকি এসে বলল আমি পারবো। রুদ্র চেহারে গিয়ে বসলো, শ্বাস ফেলে বলল বেশ, যে সে কাজ নিতে চাইছেন নিন, তবে কাল থেকে নয়, এক্ষুনি 1 মগ কফি বানিয়ে দিন আমাকে।